নমস্কার। আজকের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা স্কুলে, সেই ব্যবস্থা কি যেভাবে চলছে সেভাবে চলা উচিত নাকি কিছু পরিবর্তন আনা জরুরি। অর্থাৎ আমি বলতে চাইছি যে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। এই কথা বলছি ঠিক যে কারণে, তা হলো এই সময়ে দেখতে পাচ্ছি আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন আমাদের মধ্যে প্রভাব বিস্তার করছে, শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে, সেটা আমরা কিভাবে এগোবো সেটা নিয়ে কয়েকটা কথা আমি বলবো। প্রথমেই আমি বলি যে উইলিয়াম বাটলার ইয়েটসের কথা। তার যে দর্শন বা তার যে শিক্ষা বিষয়ক চিন্তাধারা, তিনি বলেছিলেন একটা কথা যে শিক্ষা হলো এমন এক আগুন যা প্রজ্বলিত হয়, এটা খালি পাত্র ভরার কোনো প্রক্রিয়া নয়। এই ধারণাটি আজও শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে সংজ্ঞায়িত করে। কিন্তু সময় পাল্টেছে, প্রযুক্তির অভাবনীয় উত্থানে বদলে গেছে বর্তমানের জ্ঞানের ধারণা। আমাদের দার্শনিক ইউভাল নোয়া হারারির কথা আপনারা জানেন মোটামুটি। তার একটা বই আছে 21 লেসন ফর দ্য 21st সেঞ্চুরি। তিনি সেই বইতে বলেছিলেন, একটি জায়গায় আলোচনা করেছিলেন যে ভবিষ্যতের অনিশ্চয়তা এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত দ্য এবিলিটি টু ডিল উইথ চেঞ্জ, টু লার্ন নিউ থিংস অ্যান্ড টু প্রিজার্ভ ইয়োর মেন্টাল ব্যালেন্স ইন আনফ্যামিলিয়ার সিচুয়েশন। ঠিক এই প্রসঙ্গে মুখস্থ বিদ্যার চেয়ে সমস্যার সমাধানের দক্ষতা এবং মানসিক স্থিতিশীলতার উপর তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। যদি আমরা একটু প্রাচীন দিকে চলে যাই, প্রাচীন সময়ে আমরা দেখি যে প্রাচীন স্টোইক দার্শনিক সেনেকা তার বিভিন্ন রচনায় ভুল এবং ত্রুটির মাধ্যমে শেখার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছিলেন। যেমন তার লেটার্স টু লুসিলিয়াস বলে একটি বিষয় ছিল। তিনি সেখানে বলছেন টু এরর ইজ হিউম্যান, মানে এটা নির্দেশ করছে যে ভুল করা মানুষের স্বভাবের অংশ এবং এগুলোর মাধ্যমেই আমরা উন্নতি করতে পারি। কিন্তু প্রশ্ন আসছে যে কিভাবে গড়ে তোলা যায় একটা এমন শিক্ষা ব্যবস্থা যেখানে ব্যর্থতা শুধু গ্রহণযোগ্যই নয় বরং কাঙ্ক্ষিত। মানে আমরা চাইব যে তোমরা ভুল করো। কিভাবে সমষ্টিগত বুদ্ধিমত্তা বা আমরা বলি কালেকটিভ ইন্টেলিজেন্স এর মাধ্যমে সমস্যার সমাধানের সংস্কৃতি তৈরি করা যায়, যে সংস্কৃতি আমাদের নেই যে শিক্ষা ব্যবস্থায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ভবিষ্যতের দুটি স্তম্ভকে বুঝতে হবে। এক আমরা বলি কোলাবোরেটিভ ট্রাবল শুটিং, আর দুই আমরা বলি মেন্টর মাইন্ডসেট। এইটা বোঝার, এই সমস্যাগুলোকে বোঝার একটু যদি আমরা চেষ্টা করি তো দেখব, এক বিশিষ্ট শিক্ষক বলেছিলেন, আমি কোর্স পড়াই না, আমি মানুষকে পড়াই। এই একটি বাক্যেই কিন্তু ধরা আছে শিক্ষা এবং মেন্টরশিপের প্রকৃত দর্শন। কিন্তু বাস্তবতা বড় কঠিন। কঠোর সমালোচনা যেমন আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে, তেমনি প্রশংসার আতিশয্য একজন শিক্ষার্থীকে কিন্তু নিষ্ক্রিয় করে তুলতে পারে। তাই একজন মেন্টর কিংবা নেতা প্রায় দুটো বিকল্পের মাঝেই আটকে যান, যেটা আমরাও করি, অহরহ করি। এক নম্বরে আমরা কি দেখি বা কি করি, যে শিক্ষার্থীদের প্রতি হয় সদয় থাকো, কিন্তু তাদের দুর্বল পারফরমেন্সগুলো মেনে নাও। আরেকটা আমরা করি, উচ্চ মানের পারফরমেন্স দাবি করি এবং কঠোর হয়ে উঠি, এটা করতেই হবে, এটা হয় না। এই দুটোর মধ্যে মনে হয় যে কোনোটাই আদর্শ সমাধান নয়। শুধু আমার মনে হয় না, বিভিন্ন শিক্ষাবিদ তারাও বলেন। এখানে কি হয়, শিক্ষার্থী এবং মেন্টর বা শিক্ষক দুজনেই কিন্তু হতাশ হন। এই সমস্যার প্রতি প্রথম নজর দেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞানী জিওফ্রে কোহেন। তিনি দেখলেন অধ্যাপকরা যখন কঠোরভাবে শিক্ষার্থীদের রচনা সংশোধন করেন,
বেশিরভাগ শিক্ষার্থী তাতে খুব সামান্য পরিবর্তন আনে। শিক্ষকেরা তখন হতাশ হয়ে ভাবেন, আমি এত পরিশ্রম করলাম অথচ তারা আমার কথাই শুনলো না। এই সমস্যা কি শুধু আমাদের শিক্ষার্থীরা দেখা যায়? তা তো নয়। যেমন আইনজীবীদের প্রশিক্ষণ অথবা স্পোর্টসের যে ট্রেনিং, এমনকি অভিভাবক এবং সন্তানের সম্পর্কেও এই কেসগুলো দেখা যায়। তাহলে দেখা যায় যে অনেকে আবার সমালোচনার ভার কমানোর জন্য কমপ্লিমেন্ট স্যান্ডউইচ কৌশল প্রয়োগ করেন। এই কমপ্লিমেন্ট স্যান্ডউইচটা কি? এটাও আমরা করি। প্রথমে কোনো একজন ছাত্র কিছু লেখা আমাদের কাছে দেখালো, আমরা বললাম বাহ, খুব ভালো হয়েছে। মানে আমরা প্রথমে প্রশংসা করলাম, তারপরে বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো তো অবশ্যই হয়েছে, কিন্তু তুমি এই ভুলগুলো করলে, এটা তো করা উচিত ছিল না। মানে আমরা একটু কঠোর সমালোচনা করলাম। শেষে আবার বললাম যে না না ঠিকই আছে, এইগুলো করলে তোমার খুব সুন্দর হবে। মানে আর প্রশংসা করলাম। তাহলে প্রথমে প্রশংসা, তারপরে একটা সমালোচনা, আবার প্রশংসা। একে আমরা বলি যে কমপ্লিমেন্ট স্যান্ডউইচ মডেল। কিন্তু এই কৌশল তরুণদের মনে একটা গভীর সংশয় তৈরি করে। তারা ভাবে আমার কাজের ভালো দিক যদি সত্যিই প্রশংসনীয় হতো, তাহলে শিক্ষক বা কোচ সেটাকে কিন্তু আরও বিশদভাবে ব্যাখ্যা করতেন। আমার কি সত্যি কিছু শেখার আছে, নাকি তিনি আমাকে খুশি করার চেষ্টা করছেন? ফলে তার যে প্রশংসার অংশটুকু, আমরা যে প্রশংসাটা করলাম তাকে, সেই অংশটা সে ভুলে যায়। ভুলে গিয়ে শুধু নেতিবাচক দিকটাই মনে রাখে। এরই সমাধান হিসেবে চলে আসে একটা বিশেষ ব্যবস্থার কথা, আমরা বলি ওয়াইজ ফিডব্যাক মডেল। আসলে এই যে সমস্যার মূলে আছে ছাত্র এবং ছাত্রীদের আত্মপরিচয়ের সংকট, যেটা আমরা হয়তো উপেক্ষা করেই চলি। তরুণীরা যখন সমালোচনা শোনে তখন তাদের মনে প্রশ্ন থাকে, এই ব্যক্তি কি আমাকে অযোগ্য মনে করে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছে এক নতুন কৌশল। সেই কৌশলের নাম হচ্ছে ওয়াইজ ফিডব্যাক। স্ট্যানফোর্ডের আরেকজন মনোবিজ্ঞানী, নাম হচ্ছে ক্যারল ডুয়েক, এবং তার সঙ্গে রন ডাহাল, ওনারা দেখিয়েছেন যদি শিক্ষক বা মেন্টর এভাবে সমালোচনা করেন যে আমি তোমার উন্নতি চাই, কারণ আমি জানি তুমি আরও ভালো করতে পারো, তাহলে শিক্ষার্থী সেটি ব্যক্তিগত আক্রমণ হিসেবে কিন্তু নেয় না, বরং সে অনুপ্রাণিত হয়। এই কৌশল তাকে সম্মানজনকভাবে সমালোচনা গ্রহণ করতে শেখা। স্নায়ুবিজ্ঞানীরা দেখিয়েছেন যে 10 থেকে 25 বছর বয়সে আমাদের মস্তিষ্ক আস্তে আস্তে অ্যাডাপ্টেড হয়। এই বয়সে তরুণেরা শেখার প্রতি সংবেদনশীল থাকে। সামাজিক মর্যাদা ও সম্মানের বিষয় তাদের একটা কিন্তু কনসাসনেস থাকে, এবং নিজের কাজের মূল্যায়ন অন্যদের প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারণ তারা করে যে আমি কি করছি, আমি 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 কি প্রশংসা পাচ্ছি, এই ব্যাপারটা তাদের মধ্যে থাকে। আসলে কৈশোরে যখন প্রবেশ করছে ছেলেমেয়েরা, তাদের মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স নামে একটা নিউক্লিয়াস আছে। সেই অংশটা যখন বড় হচ্ছে আস্তে আস্তে করে, তখন সেটা সক্রিয় হয়ে ওঠে। আর এটা মূলত কিন্তু ডোপামিন সংবেদনশীল। এটা সামাজিক স্বীকৃতি ও প্রশংসার প্রতি এক বিশেষ আকাঙ্ক্ষা তৈরি করে। তারা চায় যে আমরা একটু স্বীকৃতি পাই, আমরা একটু প্রশংসা পাই। ফলে তরুণেরা নিজেদের প্রতি শিক্ষকের বা মেন্টরের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়। আমরা দেখি যে আধুনিক বাংলা সাহিত্যের ক্ষেত্রেও আধুনিক বাংলা সাহিত্যিকরা বারবার আমাদের সম্পর্ক এবং সংবেদনশীলতার কথা বলেছেন। এই প্রজন্মকে বোঝার চাবিকাঠি লুকিয়ে আছে কিন্তু সেই সাহিত্যে। তরুণদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে হবে, সমালোচনা করতে হবে যত্নের সঙ্গে, যেন তারা বুঝতে পারেন যে আমরা তাদের সক্ষমতা নিয়ে সন্দিহান নই, এবং তাদের যে প্রশংসা আমরা করব সেটা হবে প্রকৃত এবং প্রাসঙ্গিক। তারা যাতে বুঝতে পারে এবং তারা যাতে অনুপ্রেরণা পায়। আমাদের উচিত প্রত্যেকটি তরুণের মধ্যে সেই সম্ভাবনাটা দেখা, যা হয়তো তারা নিজেরাও দেখতে পায় না। তাই তরুণদের সামনে মুক্ত চিন্তা ও স্বাধীনতার
দ্বার উন্মুক্ত করে দিতে হলে তাদের সমালোচনাকে ভয় পেতে শেখানো যাবে না, বরং তাদের বোঝাতে হবে যে সমালোচনার মাধ্যমেই বা সমালোচনার মধ্যেই আছে প্রকৃত মুক্তির বীজ। একজন প্রকৃত শিক্ষক বা মেন্টর তিনি শুধুই কি পাঠ্য বিষয়ে পড়ান তা তো নয়, তিনি মানুষ তৈরি করেন। আর সেই গঠনের মূলে থাকে শ্রদ্ধাশীল সমালোচনা, যা তরুণদের আত্মবিশ্বাস গড়ে তোলে। সেই কারণে কিশোর ও তরুণদের গাইড করার জন্য শুধু তত্ত্ব নয়, চাই বাস্তবিক ও কার্যকর জ্ঞান। আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি যে প্রথম থেকেই মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় ভুল মানেই বিপদ এবং তোমাকে নম্বর পেতেই হবে। পরীক্ষার খাতায় লাল কালো দাগ পড়লে নম্বরটা কাটা যায়। ফলে শিক্ষার্থীরা ঝুঁকি নিতেই চায় না। অথচ ভাবুন যে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু শেখেনি। এই যে ভীতি তাদের সৃজনশীলতা এবং যে ইনোভেটিভ পাওয়ার তাকে স্তব্ধ করে দেয়। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে যে প্রায় 72% শিক্ষার্থী ভুলের ভয়ে ক্লাসে হাত তুলে প্রশ্ন করতে সংকোচ বোধ করে। এটা শুধু হার্ভার্ডে নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলেই আমরা দেখি যে যদি কোনো প্রশ্ন করা হয়, ছেলেমেয়েরা অনেকে হয়তো জানে, অনেকে হয়তো একটু জানে, হয়তো কনফার্ম নয়, এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব, তারা হাত তোলে না এবং তারা ভাবে যে ভুল করলেই সমস্যা। কিন্তু ভুল তো করতে হবে, ভুল তো বলতে হবে, তবেই তো সে শিখবে। একেই আমরা বলি যে ত্রুটিকে আলিঙ্গন করো। এটাই হচ্ছে শিক্ষার নতুন দর্শন। কোলাবোরেটিভ ট্রাবল শুটিং এমন একটা পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করে। এখানে প্রথম পরীক্ষায় 100তে 0 পাওয়া কিন্তু কোনো ব্যর্থতাই নয়, বরং শেখার যাত্রার সূচনা। মারিয়া মন্তেসরি তার যে শিশুকেন্দ্রিক শিক্ষা, সেই তার তত্ত্বে তিনি বলেছিলেন, শিশুরা নিজের ভুল থেকেই সবচেয়ে দ্রুত শেখে যদি তাকে নিরাপদ পরিবেশ দেওয়া যায়। এই মডেলে শিক্ষার্থীরা একে অপরের ভুল বিশ্লেষণ করে যৌথভাবে সমাধানের পথ খোঁজে। যেমন ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থায় পরীক্ষার চেয়ে প্রকল্প ভিত্তিক শিক্ষণে জোর দেওয়া হয়। যেমন ধরুন, একটি দল যখন জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করে, তারা প্রথমেই সঠিক উপসংহারে পৌঁছয় না, বরং বিভিন্ন মডেল পরীক্ষা করে, ত্রুটি খোঁজে এবং দলগত আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সমাধানের কাছাকাছি তারা পৌঁছে যায়। এই পদ্ধতির মূল চাবিকাঠি হলো মেটাকগনিশন, মানে নিজের চিন্তা প্রক্রিয়াকে বোঝা ও বিশ্লেষণ করার ক্ষমতা। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল একে বলতেন নোয়াস, অর্থাৎ বুদ্ধির সেই শিখা যা প্রশ্ন করতে শেখায়। যখন শিক্ষার্থীরা নিজেদের চিন্তার গতিপথ বুঝতে পারে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের ভুল শনাক্ত করে। যেমন গণিতে ভুল হওয়ার পর তারা নিজেরাই প্রশ্ন করে, আমি কি সূত্রটা ভুল প্রয়োগ করেছি নাকি ডেটা ইনপুটের সমস্যা ছিল। আজকের যুগে এআই ভিত্তিক টুলস, যেমন ধরুন কগনিটিভ টিউটর বা স্মার্ট স্প্যারো, এইগুলো শিক্ষার্থীদের ভুল বিশ্লেষণ করে রিয়েল টাইম ফিডব্যাক দেয়। কোলাবোরেটিভ ট্রাবল শুটিংয়ে এসব টুলস ব্যবহার করে শিক্ষার্থীরা দলগতভাবে ডেটা ভিজুয়ালাইজ করে, একটা হাইপোথিসিস সেট করে এবং তার সমাধানের একটা সর্বোত্তম পথ বেছে নেয়। উদাহরণস্বরূপ, স্ট্যানফোর্ডের একটি ক্লাসে শিক্ষার্থীরা এআই এর সাহায্যে জলবায়ু মডেলের ভুলগুলো চিহ্নিত করে, তারপর তারা দলবদ্ধভাবে সেগুলো সংশোধন করে। বর্তমান ব্যবস্থায় শিক্ষককে দেখা হয় সর্বজ্ঞ হিসেবে, যে তিনি সবই জানেন, যার কাজ তথ্য সরবরাহ করা। ছেলেমেয়েরা শুধু এটুকুই ভাবে। কিন্তু খ্রিস্টপূর্ব 470 সালে
সক্রেটিস এই ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। তার এলেনখাস পদ্ধতিতে তিনি শিক্ষার্থীদের জ্ঞান দিতেন না, বরং প্রশ্ন করে তাদের মস্তিষ্কে জ্ঞান সন্ধানের আগুন জ্বালাতেন। ব্রাজিলিয়ান শিক্ষাবিদ পাওলো ফ্রেইরি, তার একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে পেডাগজি অফ দ্য অপ্রেসড। তিনি বলেছিলেন সেই গ্রন্থে, টিচার্স টাস্ক ইজ টু বিলিভ ইন দ্য স্টুডেন্টস এবিলিটি টু বি দ্য ক্রিয়েটর অফ নলেজ। আসলে একজন মেন্টরের মূল কাজ হলো শিক্ষার্থীদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট তৈরি করা। এখানে শিক্ষার্থীরা ভুলকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে। মেন্টররা প্রশ্ন করেন, তুমি কেন মনে করো এই সমাধান সঠিক? এই পদ্ধতির সম্ভাব্য দুর্বলতা কী? যদি তুমি দ্বিতীয়বার সুযোগ পাও, তুমি তাহলে কী করবে? যেমন ধরুন, একটা স্টাডি হয়েছিল MIT-তে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এর একটা ল্যাবে শিক্ষার্থীরা রোবোটিক্স প্রজেক্টে বারবার ব্যর্থ হয়। মেন্টর তাদের প্রত্যেকবার বলেন যে তুমি যে ব্যর্থ হলে তোমাকে এই ব্যর্থতা কী শেখালো এবং তোমার পরবর্তী পদক্ষেপ কী হবে। গুগল ও মাইক্রোসফটে রিভার্স মেন্টরশিপ চালু হয়েছে। যখন তরুণ কর্মীরা ডিজিটাল টুল শেখায়, আবার সিনিয়ররা তাদেরকে নেতৃত্বের কৌশল বুঝিয়ে দেয়। এইটাকে বলছি আমরা রিভার্স মেন্টরশিপ। এই মডেল ভবিষ্যতে শিক্ষার প্রয়োগ করা যায়, যেখানে শিক্ষার্থীরা মেন্টরদেরকে প্রযুক্তির নতুন দিক শেখাবে আর মেন্টররা জীবন দর্শনের পাঠ দেবে। একবার চীনা দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, রিয়েল নলেজ ইজ টু নো দ্য এক্সটেন্ট অফ ওয়ান্স ইগনোরেন্স। অর্থাৎ প্রকৃত জ্ঞান হলো নিজের অজ্ঞতার সীমা বোঝা। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন মুহূর্তে গুগলের প্রায় 3.5 বিলিয়ন ডেটা অ্যানালিসিস করে, তখন মানুষের ভূমিকা কী? পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের মতে জ্ঞানের সীমা হলো অন্বেষণের সীমানা। মানুষের কাজ হবে প্রশ্নকে পুনঃসংজ্ঞায়িত করা। অর্থাৎ যেমন যদি আমরা বলি যে চ্যাট জিপিটি যদি একটি রসায়নের সমাধান দিতে পারে, শিক্ষার্থীর কাজ হবে সেই সমাধানের যৌক্তিকতা যাচাই করা। যেমন AI হয়তো বলল যে জলের অণু অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। তাহলে শিক্ষার্থীর প্রশ্ন হবে যে এই কথাটা কোথায় কোথায় অসম্পূর্ণতা আছে। ভবিষ্যতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা শিখবে কিভাবে AI এর হ্যালুসিনেশন, অর্থাৎ অনেকে মিথ্যা তথ্য দেওয়ার যে প্রবণতা থাকে, তাকে শনাক্ত করতে হবে। যেমন AI যদি বলে যে মঙ্গল গ্রহে বাতাসে অক্সিজেন রয়েছে, তখন শিক্ষার্থীর কাজ হবে ডেটার সোর্স যাচাই করে ভুল ধরা। এই দক্ষতা তাদেরকে AI এর উপরে শ্রেষ্ঠত্ব দেবে। জার্মান দার্শনিক হেগেলের ভাষায়, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ নান আদার দ্যান দ্য প্রোগ্রেস অফ দ্য কনসাসনেস অফ ফ্রিডম। শিক্ষাও তেমন, এটি কেবল তথ্য ট্রান্সফার নয়, বরং চিন্তার মুক্তি। ভবিষ্যতের পৃথিবীতে যেখানে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার রুটিন কাজ করবে, সেখানে মানুষ টিকবে তার সৃজনশীলতা, সহমর্মিতা এবং সমবেত বুদ্ধিমত্তা দিয়ে। তাই আমরা বলি যে প্রতিযোগিতা নয়, সহযোগিতা। আমাদের বাংলা সাহিত্যে এক কবি আছেন, সুনীললাল বসুর কবিতা, তিনি আমাদের দিয়েছিলেন একটা উপহার যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই কোলাবোরেটিভ ট্রাবল শুটিং এবং মেন্টর মাইন্ডসেট সেই পাঠশালারই ভিত্তি, যেখানে প্রতিটা ভুল নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। ভবিষ্যতের শিক্ষার্থীরা শুধু সমস্যার সমাধান করবে না, বরং সমাধানের পথ তৈরি শিখবে। কারণ আসল শিক্ষা হলো আগুনের মতো, যা আলো দেয়, পুড়িয়ে ছাই করে না। নমস্কার, সবাই ভালো থাকবে।